পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ চাকরি প্রত্যাশীদের। জানাবো, ফেসিবাদ টিকিয়ে রাখতে পুলিশ ও অনুগত আদালতেই হচ্ছে শেখ হাসিনার ভরসা। এদিকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বললেন জয়নুল আবেদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো, 6.5 মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ চাকরি প্রত্যাশীদের। পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন। সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা। এর আগে দুপুর 1টা থেকে ডাবের রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরির বয়স 35 প্রত্যাশী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনরতরা। সমাবেশ থেকে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের প্রায় 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35 বছর। তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। মালদ্বীপে 45 বছর, শ্রীলঙ্কায় 45 বছর, নেপালে 35 বছর, আফগানিস্তানে 35 বছর। ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম 35 বছর করেছে, কিন্তু আমাদের মাত্র 30 বছর। পৃথিবীর দ্বিতীয় জনবহুল 1 নম্বর অর্থনীতি ও উদীয়মান পরাশক্তির রাষ্ট্র চীনেও চাকরিতে আবেদনের বয়সসীমা 40 বছর পর্যন্ত। তারা বলেন, কোভিড-19 কারণে প্রায় 2.5 বছর ধরে তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি বা নিয়োগ পরীক্ষা হয়নি। বাংলাদেশে থেকে লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে 10 থেকে 15টি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময়ে হয়েছে, ফলে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অনেক চাকরি প্রত্যাশী। কোভিড-19 শুরুতে যাদের বয়স 27 থেকে 29 বছর ছিল, তাদের বয়স এখন 30 বা ততোধিক। ফলে চাকরির প্রার্থীরা বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় 30 বছরের পরিবর্তে 27.5 বছর পেয়েছে। আমরা সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নিতে পারিনি। পরিষদের সমন্বয়ক শরীফুল ইসলাম শুভ বলেন, আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই, অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর চাই। এর ধারাবাহিকতায় গত বছরের 30 আগস্ট থেকে লাগাতার কর্মসূচি পালন করছে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থায়িত্বশাসিত সহ দেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করতে হবে। বিষয়টি উপলব্ধি করে 2018 সালে আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছিল, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। ফেসিবাদ টিকিয়ে রাখতে পুলিশ ও অনুগত আদালতেই হচ্ছে শেখ হাসিনার ভরসা। শেখ হাসিনা ফেসিবাদী শাসন টিকিয়ে রাখতে অনুগত আদালত এবং পুলিশেই হচ্ছে এবার ভরসা। সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানের পর আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশে চাপ সামনে রেখে নানা কৌশল নিয়ে আগাচ্ছেন শেখ হাসিনা। পুরাতন তরিকা অনুসরণ করার পাশাপাশি এই নির্বাচন কিভাবে বিশ্বের কাছে গ্রহণযোগ্য করা যায় তার নতুন কৌশল খুলছেন শেখ হাসিনা। কিভাবে উপরে দেখতে ফিটফাট দেখাবে এবং ভেতরে সব সাজিয়ে নেওয়া হবে, এমন একটি কৌশলের সন্ধানে আছে সরকার। সরকারের কথায় আচার আচরণে বোঝানোর চেষ্টা চলছে। তাদের রচিত সংবিধান অনুযায়ী ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকার প্রধান এবং বর্তমান নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাদের তরিকা অনুযায়ী নানা হুঙ্কারও দেওয়া হচ্ছে বিরোধী দলগুলোর এক দফা দাবি ঘোষণার পর। 21 জুলাই এমন একটি হুঙ্কার দিয়েছে শেখ হাসিনা। তার ভাষায় বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা করলে ছেকে ছেকে ধরা হবে, মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না। তার এই বক্তব্যের মাধ্যমে বিরোধী দলের প্রতি এক ধরনের হিংস্রতায় প্রকাশ পেয়েছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ঘোষণার কোনো তোয়াক্কা শেখ হাসিনা করছেন বলে মনে হচ্ছে না। বিরোধী দলগুলোর পদযাত্রা কর্মসূচিতে মানুষের উপর পুলিশ হিংস্রতা দেখিয়েছে। পুলিশের গুলিতে একজন নিহত সহ বহু লোক আহত হয়েছেন। সারা দেশের মামলা দিয়ে নতুন করে 7,000 বিরোধী দলের নেতাকর্মীকে আসামি বানানো হয়েছে। এর সবাই ছিল শেখ হাসিনা নির্বাচন পার করার কৌশলের অংশ। ছেকে ছেকে ধরা হবে শেখ হাসিনার এমন হুঙ্কারের পরের দিন ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কনফারেন্স ছিল।
ডিএমপি কমিশনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে অধীনস্থ সকল পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। এই বৈঠকের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে তারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ আগের মতোই ফ্যাসিবাদী সরকারকে রক্ষায় সর্বশক্তি কাজে লাগাবে, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবী মামলা সহ পুরাতন মামলাগুলো সচল করবে। বৈঠকে একজন পুলিশ কর্তা এমনও বলেছেন, কারাগারের স্থান সংকট হলে প্রয়োজনে আরও কারাগার বানানো হবে, তারপর কোনো অবস্থায় গ্রেফতার অভিযানে ভাতা দেওয়া যাবে না। গত 6 জুলাই পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি জয়দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের নির্দেশনা অনুযায়ী বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়টি নিয়ে ডিএমপির বৈঠকে আলোচনার পর সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনুগত পুলিশ বাহিনী গত 6 জুলাই বাহিনীটির হেডকোয়ার্টারে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তির একটি ফর্মুলা তৈরি করেছেন। সেই ফর্মুলা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন আদালতে বাছাই করা মামলাগুলো নিষ্পত্তির তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুলিশের বাছাই করা মামলাগুলো দ্রুত রায় দেওয়ার তাগিদে অস্বাভাবিক গতিতে এগিয়ে নিচ্ছে ফ্যাসিবাদীদের অনুগত বিভিন্ন আদালত। সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে কথা বললে জানা গেছে প্রচলিত প্রথা ও রীতি ভঙ্গ করে সাক্ষী নেওয়া হচ্ছে। সাধারণত ফৌজদারি মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হয় সবার শেষে, অথচ ঢাকার সিএমএম কোর্টে বিচারের প্রচলিত প্রথা ও রীতি ভঙ্গ করে তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাক্ষী নেওয়া হচ্ছে সবার আগে। এছাড়া মামলাগুলো বিরতিহীনভাবে শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী একদিন শুনানির পর 2 থেকে 3 সপ্তাহ পর পরবর্তী শুনানি গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু চিহ্নিত মামলাগুলো কখনো পরের দিনেই অথবা 1 থেকে 2 দিন সময় দিয়ে তারিখ নির্ধারণ করা হচ্ছে। এছাড়া একদিনে টানা 8 জনের সাক্ষ্য নেওয়ার ঘটনাও ঘটেছে। এতে বিচারক, আইনজীবী এবং সাক্ষী ক্লান্ত হয়ে পড়লেও বিরতিহীন চলে সাক্ষ্য গ্রহণ। সংশ্লিষ্ট একজন আইনজীবী জানান, ঢাকার সিএমএম কোর্টে গত বুধবার একটি মামলায় 8 জনের সাক্ষ্য দেওয়া হয়েছে। বেলা 2টা থেকে একটানা সন্ধ্যা 6:30 পর্যন্ত আদালতে সাক্ষীর জেরা এবং জবানবন্দি গ্রহণ করেন। এছাড়া অস্বাভাবিক গতিতে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সভাপতি রফিকুল ইসলাম মজনুকে আটকের পর দীর্ঘদিন থেকে কারাগারে রয়েছেন। তার একটি মামলায় জামিন ছিল। এই জামিন বাতিল করেন সিএমএম কোর্টের 4 নম্বর আদালতের বিচারক তোফাজ্জল হোসেন। জামিন বাতিলের পর একদিনে 7 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দ্রুততার সাথে মামলাটি নিষ্পত্তির জন্য তড়িঘড়ি করেছে পুলিশ ও আদালত। এদিকে শেখ হাসিনা ও তার অনুগত পুলিশ এবং আদালতের অপতৎপরতা উপেক্ষা করে বিরোধী দলের ডাকা সভা সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে। বিরোধী দলের সমাবেশগুলোতে উপস্থিতি প্রমাণ করেছে মানুষ চলমান আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন এবং শেখ হাসিনা সরকারের দ্রুততার সাথে পতন চাচ্ছেন। সরকারের অপকৌশল মোকাবেলা করে আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেওয়া বিরোধী দলের নেতৃবৃন্দের দায়িত্ব। শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনী যারা গুম ও খুনের সাথে সরাসরি জড়িত তাদেরকে দ্রুততার সঙ্গে নিশ্চিহ্ন বা চিহ্নিত করে জনগণের সামনে মুখোশ উন্মোচন করা, পরিবার ও সমাজের সামনে তাদেরকে খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে পরিচিত করার সময় এখনই। একইভাবে যেসব বিচারক অন্যায় জেনেও শুধু নিজের চাকরি রক্ষার তাগিদে অথবা ফ্যাসিবাদের দাসত্ব মানসিকতায় বিরোধী দলের নেতাদের বানোয়াট মামলা দণ্ড দেওয়ার নিমিত্তে তড়িঘড়ি করেছেন, তাদের তালিকা তৈরি করে জনপ্রতিরোধ গড়ে তোলার কাজটিও এখনই করতে হবে। এক দফা দাবি আদায়ে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ফ্যাসিবাদ অনুগত বিচারক ও পুলিশের চরিত্র প্রকাশ করার সময়ের দাবি। মনে রাখতে হবে 2014 সালের 5 জানুয়ারির মতো একতরফা অথবা 2018 সালের 30 ডিসেম্বরের মতো অংশগ্রহণমূলক নির্বাচনের নামে কোনো তরিকায় ফ্যাসিবাদ টিকে গেলে আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিরোধী দল। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বললেন জয়নুল আবেদিন ফারুক। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায়, ন্যায্য পানি থেকে বঞ্চিত করে, মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সে কখনো বন্ধু হয় না। তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে, এটা আর হতে দেওয়া হবে না। তাদের এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, আমরা আন্দোলন করে যাব। তিনি বলেন, 2 লাখ টাকার নাট বল্টু ভারত থেকে আমদানি হয়েছে 2 কোটি টাকা দিয়ে, আর সেই দেশে বাংলাদেশে থেকে হাজার হাজার ডলার রেমিটেন্স চলে যায়। সেই খবর আওয়ামী লীগ কখনো রাখে না, কারণ তারা প্রতিবেশী বন্ধু। এই অবৈধ সরকারকেও তারা সমর্থন দিয়ে যাচ্ছে। বিএনপির এই নেতা আরো বলেন, আজকে আমাদের বলতে হয়, মানুষকে আর অবহেলা করবেন না। বিএনপি সৃষ্টি হয়েছিল দেশের মানুষের জন্য, জাতীয়তাবাদের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য। তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে। এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে। এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ এখন এক ব্যক্তি শাসনে পরিণত
পরিণত হয়েছে। নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা হয় সীমান্তে। মরদেহ আনার জন্য ভারতের হাতে পায়ে ধরতে হয়। এই অর্থব অযোগ্য ভারতের অনুগত সরকার আমরা চাই না। আমাদের নেত্রী বলেছেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। ভারতের সঙ্গে এই দেশের বন্ধুত্ব হবে ন্যায্য অধিকারের মাধ্যমে। বন্ধুত্ব হবে দুই দেশের জনগণের মধ্যে, কোনো নিপীড়নের মধ্যে নয়। 6.5 মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল রোববার দুপুর 12টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়ে 6 মাস 15 দিন পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে 2023 সালের 27 অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। ওই সময় 28 অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ ডেকেছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।